এতে করে নাকি আনন্দ দ্বিগুণ হবে। সেটা শুনে শিশির নিহারকে বলল, তুই কর গিয়ে, গরমে আমি বাজার করতে পারবো না। পারলে তোরা যা, আমি নেই সবে। খাবার টাইমে ডাকবি, চলে আসবো। এখন গেলাম আমি। শিশিরের কথা শুনে কুয়াশা চটে গেল, রাগ নিয়ে বলল, কি শখ দেখ রাজপুত্রের, লাগে যেন তোলা কোনো শোপিস। হ্যাঁ গো, তোমারে কে তুলে রাখবো? আমরা সকলে খেটে খেটে মরবো আর তোমাকে শুইয়ে রেখে তয়ের করে গেলাবো? হ্যাঁ, কোন মুখ নিয়ে খাবার সময় গিলতে আসবা শুনি? কুয়াশার কথায় শিশির চটে বোম হয়ে গেল। কি মুখের ভাষা! থার্ড ক্লাস একটা মেয়ে হচ্ছে দিন দিন। শিশির রেগে দাঁতে দাঁত চেপে বলল, এই গোবর ঠাসা, তোর মুখের ভাষা ঠিক করবি নাকি আমি উঠবো? বেয়াদব কত প্রকার হচ্ছিস সেটা কিন্তু দেখিয়ে ছাড়বো, সাথে সোজা করেও ছাড়বো। তারপর একটু থেকে বলল, আর হ্যাঁ, আমি এমনি গিলবো নাকি কাজ করে গিলবো সেটা তো তোকে দেখতে বলছে কেউ। তুই কাজ কর না গিয়ে, কাজের বেটি রহিমা। কত বড় সাহস! কাজের বেটি রহিমা বলল। ফুরফুরে মেজাজটা দিল নষ্ট করে এই বুনো ওল। শিশির অন্য পাশে সোফায় বসেছিল, ওর দিকে তর্জনী আঙ্গুল তাক করে বলল। এই বুনল! আর বলতে পারল না। তুহিন থামিয়ে দিল, বলল, করছিস কে তোরা? থাম। তোদের কাউকে কোথাও যেতে হবে না। আমি আর বাইরে গিয়ে সব কিনে এনে দেবো। রান্নাও করতে হবে না। তুহিন তুষার এতক্ষণ ছিল না বসার ঘরে। ওদের ঝগড়াটার মাঝেই উপর থেকে এসেছিল। এসেই নিত্যদিনের ধারা দেখছিল আর কি। তুহিনের কথা এই সকলে বাদ সাধল। সকলে বলল রান্না নিজেরাই করবে, কেননা পিকনিক এ নিজের রান্না না করতে পারলে পিকনিকের মজা কিসের। তাই সকলে বলল বাজার যেন তুহিন না করে দেয়, আর রান্না তারা মেয়েরা করবে। সে কথা অনুযায়ী সবকিছু গোছানো হলো। বিকেলে ইয়াসমিন আর ঈশা আসলো। এদের আসতে দিচ্ছিল না মা বাবা। আমিনুল হকের কড়া নিষেধাজ্ঞা ছিল। বিয়ের আর মাত্র সপ্তাহখানেক আছে, সেখানে ও বাড়িতে কিসের যাওয়া? একেবারে বিয়ের দিন যাবে, তার আগে না। ইয়াসমিনেরও ইচ্ছে ছিল না, সে অনেক করে মানা করছিল কুয়াশাদের, কিন্তু কুয়াশা সহ বৃষ্টি, অনি, আম্বিয়াকে ধরে রাজি করিয়েছে। তারা সকলে আনন্দ করবে আর ওরা দুজন বাদ থাকবে। আম্বিয়া ফোন করে বলেছেন, আমাদের বাড়ির বউ হয়ে আসবি তো হয়েছে। বিয়ের সপ্তাহ রয়েছে তো কি হয়েছে? সব সময়ই তো তোদের জন্য, সব সময়ই এক তোদের জন্য। এখানে সবাই ঈদ উপলক্ষে আনন্দ করেছে, সেটাকে সামিল হয়ে এসে তোরা শুধু দুজনে বাড়িতে একা থেকে কি করবি? বিয়ের অনুষ্ঠান পরে, এখন ঈদ আনন্দ কর। এমন আরও অনেক কথাই বলে ইয়াসমিনকে এনেছেন, সাথে আমিনুল হককেও বলেছেন। ওরা দুই বোনও আর মানা করেনি। সকলে যখন আনন্দ করছে তারাও করুক। তুহিন গিয়ে দুজনকে এনেছে। ইশারা আসতেই যেন আরও আনন্দ বেড়ে গেল। সন্ধ্যার সময় আসতেই রান্নার কাজ শুরু করে দিয়েছে। আগেই গোছগাছ করা হয়েছিল, এখন শুধু রান্না করতে হবে। ছাদের উপর রান্নার আয়োজন করা হয়েছে, মিলেমিশে সবাই কাজ করছে। ছেলেরাও হাত লাগিয়েছে। ছাদের খোলামেলা জায়গা বেশ সুবিধা হচ্ছে। যে গরম পড়েছে, এই গরমে ছাদই বেটার। ছাদে লাইট আছে, সেটা সহ লাইটিং করেছে হিমেল আর নিহার। এরা দুটো এই কাজ খুব ভালো পারে। হিমেল তো আরও পটু। গানের আয়োজনও আছে ছাদের এক কোণে, মৃদু শব্দে গানও হচ্ছে। তাদের ছাদ ছাড়া অন্যান্য ছাদেও লাইটিং করে গান বাজিয়ে পিকনিক করছে অনেকে। সন্ধ্যা শেষ হয়ে রাত নেমেছে ধরণীর বুকে। পূর্ণিমার রাতসহ চারিদিকে কৃত্রিম আলোয় ছেয়ে গেছে। মৃদুমন্দ হাওয়া বইছে। উৎসবমুখর পরিবেশ। ছোটরা মন দিয়ে কাজ করছে। বাড়ির তিন যা দেখিয়ে দেখিয়ে দিচ্ছে, তাদের কাউকে হাত দিতে দিচ্ছে না। একসময় বৃষ্টি বলল, কুয়াশা, শশা আনা হয়নি এখনো, তুমি গিয়ে নিয়ে আসো, রান্নাঘরে আছে, ঝুড়িতে রেখে এসেছি, দেখো, গিয়ে আনো। কুয়াশা সম্মতি দিয়ে নিচে হাঁটা ধরল। কুয়াশা যেতে একটু পর অয়নও নামলো, কারণ তার ফোনে কল এসেছে। এখানে গানের শব্দে শোনা যাবে না বলে নিচে নেমে গেল। এটা শিশির লক্ষ্য করলো। শিশির দেখলো না যে অয়নের ফোনে কল এসেছে। ও শুধু দেখলো অয়ন নেমে গেল। আর কিছুক্ষণ আগে কুয়াশা গেছে বাড়ির মধ্যে। এখন আর কোনো সদস্য নেই বাড়ির মধ্যে। ছোট বড় সবাই ছাদে। চাচুরা নেই অবশ্য, কিন্তু তারা বাড়ির মধ্যেও নেই, বাহিরে গেছেন। শিশিরের মেজাজটা গেল চড়ে। অয়নের উপর প্রচণ্ড রাগ হচ্ছে, আর মাথার মধ্যে কিছু কথা বাড়ি খাচ্ছে। অয়নের কোনো খারাপ মতলব নেই তো? যে কোনো খারাপ কিছু করতে চাইছে নাকি কুয়াশার সাথে? যতই হোক বোন তার, নাকি সেই ভুল দেখছে? অয়নকে অতটা খারাপও মনে হয় না, কিন্তু যদি হয়, যদি খারাপ কিছু করে, এসব ভেবে শিশির উঠে দাঁড়ালো। উদ্দেশ্য অয়ন কি করে দেখার। শিশির যখনই নামতে যাবে তখন গেল কারেন্ট চলে। সবাই হা হুতাশ করতে লাগলো। কারেন্টের 14 গোষ্ঠী উদ্ধার করতে লাগলো। সময় পেল না যাওয়ার। এবার শিশির একটু বিচলিত হলো। বাড়ির মধ্যে শুনশান নীরবতা, কেউ নেই, আলোও নেই।
পুরো অন্ধকার, কুয়াশা তো একাই আছে বোধহয়। অন্ধকারে ভয়টয় পায় কিনা গোবর ঠাসাটা, যদিও সেসব দেখার বিষয়ে তার না, তবুও অয়ন নিচে শুধু একটা মাথায় ঘুরপাক খাচ্ছে। ভাবতে ভাবতে নিচের উদ্দেশ্যে গেল সে। এদিকে কুয়াশা কেবলই রান্নাঘর থেকে বেরিয়ে বসার ঘর পর্যন্ত এসেছিল, তখনই কারেন্ট গেছে। ঘুটঘুটে অন্ধকারে সে এক পাও ফেলতে পারছে না। চোখে হঠাৎ অন্ধকারও সইছে না। ভয় পেল অনেকটা। এত বড় বাড়িতে এখানে কেউ নেই, সে একা। অন্ধকারে এমনই ভয় হয়। তবুও সাহস জুগিয়ে অন্ধকারে আন্দাজ মতো পা ফেলে সোফার টি টেবিল অবধি এসে হাতে ঝুড়িটা রাখলো। তার কাছে ফোন নেই যে ফোনের ফ্ল্যাশ জ্বালাবে। ফোন ছাদে, সাথে আনেনি। আনবে কি করে? সে কি জানতো কারেন্ট যাবে? আর কারেন্ট ছিল এবং সবখানে আলো ছিল বলে ফোন আনার প্রয়োজনও পড়েনি। কি আর করবে এখন? এখন কাউকে ডাকলেও শুনতে পাবে কি পাবে না কেউ, তাই অন্ধকারে হাতড়ে হাতড়ে আবার রান্নাঘরের উদ্দেশ্যে যেতে লাগলো। উদ্দেশ্য ওখান থেকে আগে আলো জ্বালাবে, যদিও ভয় করছে, তবুও নিজের বাড়ি বলে একটু দম আছে। এমন সময় অয়ন উপর থেকে আসছে। সে রুমে এসেছিল, কারেন্ট যাওয়াতে ফোনের ফ্ল্যাশ জ্বালিয়ে আসছে। উপর থেকে আলো আসতে দেখে কুয়াশা তাকিয়ে দেখলো অয়ন। কুয়াশা অয়নকে ডাকলো। অয়ন ভাইয়া, লাইট দাও। অয়ন কিছুটা অপ্রস্তুত হয়ে গেল অন্ধকারে কোনো মেয়ের কণ্ঠ পেয়ে। পরক্ষণে কুয়াশার দিকে লাইট ধরে তাকে দেখতে পেল। জিজ্ঞাসা করলো, কুয়াশা, অন্ধকারে তুমি কি করছো ওখানে? বলতে বলতেই নামতে লাগলো অয়ন। কুয়াশা পুরো ঘটনাটা বলল। অয়ন নেমে আসতে আসতে কুয়াশার দিকে যখনই তাকালো, তখনই অসাবধানতায় এক সিঁড়ি বেশি অতিক্রম করে ফেলার কারণে নিচে পড়ে যাচ্ছিল, কিন্তু নিজেকে সামলে নিল। পড়তে পড়তে বেঁচে গেছে। নিজেকে সামলাতে পারলেও ফোনটা সামলাতে পারল না। মাঝ বরাবর সিঁড়ি থেকে একদম নিচে গিয়ে ছুটে পড়ল ফোন, যার দরুন ফোন ফেটে তো গেলই, সাথে বন্ধও হয়ে গেল। ইন্নালিল্লাহ হয়ে গেছে বোধহয় ফোনটা। কুয়াশা এবার চেঁচিয়ে উঠল। আরও অন্ধকার হয়ে গেল। অয়ন বিচলিত হলো। সে বলল, আরে কুয়াশা, ভয় পেও না। ওয়েট, আমি আসছি। ওখানেই থাকো, ভয় নেই, ভয় পেও না। এমন সব কথা বলতে বলতে সিঁড়ির রেলিং ধরে এক পা করে নেমে আসলো অন্ধকারে। তারপর আস্তে আস্তে কুয়াশার কাছে আসতে লাগলো। দুজনেই কথা বলছে যাতে কেউ অপ্রস্তুত না হয় বা ভয় না পায়। মাত্রই অয়ন কুয়াশার কাছে এসে দাঁড়াচ্ছে, ঠিক সেই সময় শিশির আসলো। তার হাতে ফোনের আলো জ্বলছে। কিছুটা দূরে সে দাঁড়িয়ে। আলো কুয়াশার অয়নের দিকে ধরে একদম। ওদের অন্ধকারে এতটা কাছাকাছি দেখে রণমূর্তি ধারণ করলো শিশির। চোখ মুখ লাল করে তাকিয়ে আছে কুয়াশার দিকে। হাতের পেশি এবং রগগুলো ফুলে ফেপে উঠছে। কুয়াশার চোখে আলো পড়াতে চোখে হাত দিয়েছে সে। অয়নও একইভাবে হাত দিয়েছে। ওদের ভাবভঙ্গি দেখলে মনে হবে যেন ওরা কোনো আকাম কুকাম করছিল, কিন্তু আসল ঘটনা তো তা না। এদিকে শিশির তেমন কিছুই ভেবে বসে আছে। কুয়াশার দিকে এজন্যে অমন নজরে তাকিয়েছে। তাকিয়ে থেকে বাজখায় কণ্ঠে চেঁচিয়ে উঠল। কুয়াশা। কণ্ঠে এমন তেজ শুনে কুয়াশার বুক ধুক করে উঠল। হৃৎপিণ্ড জোরে জোরে লাফাতে লাগলো। অয়নও কিছুটা ভড়কে গেল। অয়ন বুঝল শিশিরের ভাবনার ব্যাপারটা, তাই সে বলতে গেল। শিশির, তুমি? কিছু বলতে পারল না। একদম ঝড়ের বেগে এসে কুয়াশার গাল লাল করে দিল। এতটা জোরে থাপ্পড়টা দিয়েছে যে গালটা টনটন করছে। সাথে সাথে চোখ থেকে পানি ঝরতে লাগলো। গালে হাত দিয়ে শিশিরের দিকে অবাক চোখে তাকিয়ে আছে। আজ অব্দি বোধহয় এতটা জোরে কারো কাছে মার খায়নি সে, এমনকি শিশিরের হাতেও না। শিশির এতদিনেও এমন মার দেয়নি। এই মার যেন সাক্ষাৎ শাসন ছিল। এটা কোনো অপছন্দ করার জন্যে মার ছিল না। কুয়াশাকে মারতে দেখে অয়ন চমকে উঠল, বাকরুদ্ধ হয়ে গেল। হতভম্ব হয়ে সে চোখ বড় বড় করে তাকিয়ে আছে। মারটা যে কি পরিমাণ জোরে ছিল তা সে কাছে থেকেই বুঝতে পারছে। অয়নের অনেক খারাপ লাগলো। কিছু বলতে যাবে শিশির কিছু শোনার প্রয়োজনই মনে করল না। হনহন করে নিজের রুমে চলে গেল। কুয়াশা শব্দহীন চোখের পানি ফেলছে। অয়ন বাকরুদ্ধ হয়ে গেছে। কি বলবে আর কি করবে মাথায় আসছে না। শিশির যে সম্পূর্ণ বিষয়টা ভুল বুঝেছে তা বেশ বুঝতে পারছে। অয়ন বলল, আই এম রিয়েলি সরি কুয়াশা, আমার জন্য এসব হলো। আমি যদি এমন বেবুঝের মতো কাজ না করতাম। প্লিজ কান্না করো না, আমি শিশিরকে বোঝাবো। সে আপনার কথা না শুনবে আর না মানবে। আপনি তাকে কিছু বলতে গেলেই সে আরো দ্বিগুণ ভুল বুঝবে। ওই মানুষটা এমনই। কাঁদতে কাঁদতে কথাগুলো বলল। অয়ন বলল, তাই বলে এমন ভুল বোঝার উপর থাকবে? আপনি যান, আমি বলবো সবটা। অয়ন বুঝলো কুয়াশার নিজের মুখের থেকে শুনলে বিষয়টা বিশ্বাস করলেও করতে পারে, তাই কথা না বাড়িয়ে বলল, মোমবাতি কোথায় আছে আমাকে বলো, আমি খুঁজে আনছি। আপাতত রান্নাঘরে র্যাকের তাকে পাবেন। ঘরে আছে, কিন্তু এখন অন্ধকারে যেতে পার